আবার চলে এলাম তোমাদের জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো কমন প্রশ্ন, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আগের দিন যা বলেছি সেগুলো নিশ্চয়ই তোমরা শুনেছো। প্রথম প্রশ্ন হচ্ছে যে সংস্কৃত বিষয়ে আমাদের বা ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের মধ্যে অনাগ্রহ কেন? এই বিষয়টা একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যে পয়েন্ট সেটা বলতে হবে যে সংস্কৃত একটি জটিল এবং বিভক্তিযুক্ত প্রাচীন ভাষা। এই প্রতিটা শব্দ কিন্তু তোমাকে বলতে হবে। এবং জটিল কি কারণে? যা সরল নয় তাই জটিল। আর হচ্ছে বিভক্তিযুক্ত কেন? আমরা জানি যে সংস্কৃত ভাষা 7টি বিভক্তি আছে, তো সেই জন্য বিভক্তিযুক্ত ভাষা এটি। এবং বিভক্তিযুক্ত ভাষার সুবিধাও আছে। আমি যা বোঝাতে চেয়েছি পার্টিকুলার সেই বিভক্তি বললে আমাকে সেই বিভক্তিই আমি বুঝবো, এবং এর বাইরে কোনো কিছু নেই। আর প্রাচীন কেন? যেহেতু সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরনো, সেই জন্য পুরনো বলে প্রাচীন। সেক্ষেত্রে আর একটু ডিটেলিংয়ে যেতে পারি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে প্রাচীন ভূখণ্ড। প্রাচীন ভূখণ্ডের মানুষরা এখানে বসবাস করেছে। প্রাচীন ভূখণ্ডের মানুষের, প্রতিটা মানুষের একটা ধর্ম থাকে। সেই ধর্মের ভিত্তিতে তাদের ধর্মগ্রন্থ শুনে বা পরবর্তীতে লিখিত আকারে হয়ে থাকে। সুতরাং প্রাচীন দেশের প্রাচীন একটি ভাষা থাকবে, এটি অতি স্বাভাবিক বিষয়। এরকম ভাবে গুছিয়ে বলা যেতে পারে। তাহলে প্রথম পয়েন্টে আমরা বলবো যে এটি একটি জটিল, বিভক্তিযুক্ত এবং প্রাচীন ভাষা। যদিও বর্তমানে লৌকিক সংস্কৃত অপেক্ষাকৃত বৈদিক সংস্কৃত থেকে সহজতর। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে বৈদিক ভাষায় অনেক জটিলতা আছে, অনেক লকারের ব্যবহার আছে, যেগুলো লৌকিক সংস্কৃতে কিন্তু বাদ দেওয়া হয়েছে প্রয়োজনের তাগিদে। সুতরাং লৌকিক ভাষা হলেও কথ্য ভাষাও ছিল এক সময় আমাদের ভারতবর্ষের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা বলবো লৌকিক ভাষা কিন্তু বৈদিক ভাষার থেকে সহজ। তা সত্ত্বেও সংস্কৃত ভাষায় অনাগ্রহ দেখানোর কারণ এই জটিলতা। আর এক 2 নম্বর কারণ হিসাবে আমরা বলবো যে এই ভাষার প্রচার এবং প্রসার অনেক কম। আমরা যে কোনো ভাষা দেখি, তামিল দেখি, তেলেগু দেখি, মালায়ালাম দেখি, কন্নড়ে দেখি, ইদানিংকালে সাঁওতালিও কিছু কিছু জায়গা আছে। সেই তুলনায় আমরা এই প্রসার ভারতীর বা দূরদর্শনের একটু সংবাদ পাঠ, এই সামান্য কিছু ছাড়া কিন্তু আমরা সংস্কৃতের ব্যাপক আকারে পত্রপত্রিকাও পাই না। আর দূরদর্শনের বিভিন্ন যে মাধ্যম, যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে কিন্তু এই সংস্কৃতের প্রসারও দেখতে পাই না। তাহলে প্রচার এবং প্রসার কম, সেই জন্য কিন্তু সংস্কৃতের প্রতি মানুষের অনাগ্রহ কিন্তু বেড়েছে। আর তারপরে যেটা বলবো যে এই ভাষা বিনোদনের জন্য যতটা পরিমাণে আমাদের আরো এগিয়ে আসা উচিত ছিল, সেটা যদি আমরা বলি যে সমস্ত সরকারের পক্ষ থেকেই, সেটা কিন্তু হয়নি। আগাগোড়াই কিন্তু অবহেলিত থেকে গেছে। সেই অর্থে যে অন্যান্য ভাষার ক্ষেত্রে আমরা যে ব্যাপকতা দেখি, সেই ব্যাপকতা কিন্তু এখানে কম। তাহলে ব্যাপকতা কম, বিনোদনের জায়গা নেই, তার যাতে আনন্দ নেই। এখন তো সকলেই, সকল গবেষকই বলছেন যে শিক্ষা হলো বিনোদনমূলক, আনন্দদায়ক। শিক্ষা হবে আনন্দমূলক, ভারহীন, ভয়হীন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে, যে আমরা বিনোদনের জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না, বা আনন্দের জায়গাটা কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কম। যার জন্যে প্রচার প্রসার, বিনোদন এগুলো কমের জন্য কিন্তু অনাগ্রহ কিন্তু বেড়ে চলেছে। যদি আমরা প্রতিনিয়ত এটা আমরা শুনতাম, দেখতাম, বা এর মাধ্যমে বিভিন্ন রকমের কার্টুন যদি আমরা দেখাতে পারতাম বাচ্চাদের, আজকে দেখতে 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 কিন্তু আমরা, আমাদের বাঙালি বাচ্চারা হিন্দি শিখেছে, আবার বাঙালি বাচ্চারাই কিন্তু ইংলিশ কার্টুন দেখতে দেখতে তারা কিন্তু ভাষাটা শিখে যাচ্ছে। ভাষার ব্যাকরণের প্রশ্ন আলাদা, প্রতিটি ভাষাই কিন্তু ব্যাকরণের প্রশ্ন আলাদা। ব্যাকরণের প্রশ্ন এই কারণেই আলাদা, কেননা ওগুলো মাপকাঠিতে শিখতে হয়। আর আমাদের ভাষা হচ্ছে একটা চলমান নদীর মতন প্রক্রিয়া। সুতরাং এটা আমরা অনায়াসেই শিখে যাই, আমরা মাতৃকোড়রের থেকেই সেটা শিখতে শুরু করি। সুতরাং শেখার বিষয়টা আর ব্যাকরণের বিষয়টা আলাদা, ভিন্ন ভিন্ন। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এর বিনোদনের জায়গা যদি থাকতো, আর বাচ্চাদের যদি আমরা এই বিষয়ে কার্টুন দেখাতে পারতাম, তাদের উপযোগী করে, মনোপযোগী করে যদি আমরা কিছু উপস্থাপন করতে পারতাম, সেটা আমরা রামায়ণ মহাভারতের কাহিনী বা পঞ্চতন্ত্র হিতোপদেশের কাহিনীও যদি আমরা
দেখাতে পারতাম, তাহলে মনে হয় এই ভাষাটার প্রচার প্রসার এবং বাড়তো এবং অনাগ্রহ কমতো। আর একটি বিষয় বলবো, সেটি হচ্ছে আমরা এই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিন্তু আমাদের এর অন্তর্ভুক্তি করেছে ক্লাস 7-এ প্রথম। অর্থাৎ সেই সময় আমাদের কিন্তু 13 বছর বা 12-13 বছর বয়সের একটি আমরা কিশোর বা কিশোরী। এই কিশোর এবং কিশোরী বয়সে খুব ভয়ানক একটি সময়, যে সময় কিন্তু এদের মতবাদ গড়ে ওঠে। এতদিন ধরে যে বাংলা ভাষাটাকে নিয়ে আমরা এগোচ্ছি এগোচ্ছি, হঠাৎ করে যখন আমরা বলছি সংস্কৃত তোমাদের কম্পালসারি করতেই হবে, তখন কিন্তু ওদের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগে যে এই দেখতে খটোমটো এই ভাষা, আবার নতুন করে অক্ষর শেখা। তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা জটিলতার মনের মধ্যে একটা জটিলতার কারণ তৈরি হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে মতামত গড়ে তোলার একটা ব্যাপার আসে, সেই ব্যাপারে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিছু ছেলেমেয়ের মধ্যে কিন্তু মানসিক একটা ধাক্কা খাওয়ার সময় এই বয়সটা। তো এতদিন যেটা করিনি, আমি বহন করে নিয়ে যেতে পারিনি, হঠাৎ করে আসলে তো স্বাভাবিকভাবে একটু চাপেরই হয়। তারপরে আর আমরা একটা ক্লাস পাচ্ছি 8, নবম দশম শ্রেণীতে নেই, আবার একাদশ শ্রেণীতে গিয়ে কিন্তু আমরা সেটা ঐচ্ছিক, অর্থাৎ করতেও পারি, নাও করতে পারি, নিতে পারি, নাও নিতে পারি। তাহলে এই যে যদি একটা ধারাবাহিকতা থাকতো যে আমার ক্লাস 5 থেকে আমার নিতে হচ্ছে, বা তারও আগের থেকেও যদি আমরা এই ভাষাটাকে আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু এই অনাগ্রহ সৃষ্টি হতো না বলেই আমার মতামত। সেরকম ভাবেই বলতে হবে। তাহলে পয়েন্ট ধরে ধরেই বলতে হবে যে জটিল ভাষা, এটা বিভক্তিযুক্ত ভাষা, এটি একটি প্রাচীন ভাষা, এটির বিনোদন কম, এটি আনন্দ কম, এটির প্রচার প্রসার অর্থে সরকারের যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেগুলি অপেক্ষাকৃত অনেকই কম। আর অ্যাডোলেসেন্স পিরিয়ডে এই বিষয়টা চাপিয়ে দেওয়া যখন হয়, তখন তাদের মতামত গড়ে ওঠার সময়, সুতরাং তারা সেটা নাও নিতে পারে। কিছু সংখ্যক ছেলেমেয়েরা নিতেই চায় না, সেই জন্যে এর প্রতি বা এই ভাষার প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। সহজ সরল করে বললে এটাই বলা যেতে পারে। তাহলে এই একটি বিষয় গেল। এবার পরের একটি বিষয় আমি তোমাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে শ্রেণীকক্ষে বিশৃঙ্খল যদি অবস্থা তৈরি হয় বা শৃঙ্খলা কি করে আনা যায়, এই জাতীয় একটি প্রশ্ন থাকতে পারে। তাহলে প্রথমেই আমাকে বলতে হবে, দেখো যে আমার উপস্থাপন, আমার বাচন এবং ছাত্রদের সঙ্গে যে আমার ব্যবহার, তা অত্যন্তই কিন্তু বন্ধুত্ব সুলভ এবং সহজ সরল হবে, এটাই স্বাভাবিক বিষয়। আমার যদি বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা থাকে এবং আমার নিজের ছেলে মেয়ে মনে করে যদি আমি সেটার ডেলিভারি দেওয়ার বা উপস্থাপন করবার মানসিকতা থাকে, তাহলে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে মানসিক দূরত্ব বা ব্যবহারিক দূরত্ব, সেটা কিন্তু অনেক কমে যায়। সুতরাং আমার পোশাক আশাক, আচার আচরণ এত সুন্দর হবে বা আমার দেওয়ার সর্বোচ্চ স্তরে হবে, যাতে করে এই দূরত্বটা ঘুচে যায়। দূরত্ব ঘুচে গেলে তাহলে কিন্তু আর কখনোই কিন্তু এই বিশৃঙ্খল অবস্থার কিন্তু তৈরি হবে না। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমি যে বিষয়টা পড়াচ্ছি, আমার জ্ঞানের গভীরতা দিয়ে আমি সেটাকে উপস্থাপন করলে শুধু হবে না, আমি ছাত্রদের উপযোগী করে, আনন্দদায়ক করে কিন্তু সেই বিষয়টার উপস্থাপন করতে হবে। তাহলে বিশৃঙ্খল বিষয়টা আসবে না বলেই আমি মনে করি। সহজ সরল বন্ধুত্বপূর্ণ উপস্থাপন যে কোনো সময় কিন্তু দূরত্বটা ঘুচে যায়। দূরত্ব ঘুচে গেলে বিশৃঙ্খলা হবে না। যদিও আর কিছু হয়, তাহলে সেই কথা কিন্তু আমার শিক্ষার্থীরা কিন্তু আমার কাছ থেকে শুনবে বলে আমি বিশ্বাস করি। তাহলে এরকম ভাবে বলতে হবে। তাহলে সংক্ষেপে একটু বলে দিই, তাহলে সবসময় ইতিবাচক শক্তির যে জাগরণ ছাত্রদের মধ্যে আমাদের প্রবণতা থাকে, তার মধ্যে যে ইতিবাচক শক্তি আছে, তার একটা জাগরণ আমরা ঘটাবো। তা সেই মানসিকতা যদি থাকে, আমি তাদের উপযোগী করে আমি আনন্দ দিয়ে যদি আমি পড়াতে পারি এবং আমার বলার মধ্যে যদি আমার সেই সন্তান সুলভ একটা মানসিকতা এবং সে ভাব প্রকাশ থাকে, তাহলে বোধহয় বিশৃঙ্খলা হবে না বলে আমি বিশ্বাস করি। এরকম ভাবে বললে ভালো। আর পরের একটা প্রশ্ন আছে, এই পেশা তুমি কেন বেছে নিয়েছো? দেখো, এই পেশাতেই উত্তর হচ্ছে, এই পেশাতেই আমি দেখেছি যে সবচেয়ে বেশি সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়, যা অন্যান্য পেশার তুলনায় অনেক কম। এটি একটি বিষয়। আর যদি কারোর বাড়িতে তোমরা মনে করো যে বাবা শিক্ষক ছিল, মা শিক্ষিকা ছিলেন, তাহলে সেক্ষেত্রে সেটাও ইনক্লুড করা যায় যে আমার মা বাবাকে দেখে শিখেছি যে এই শিক্ষকতা জীবনের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের সম্পর্ক অনেক মধুর এবং দীর্ঘস্থায়ী।
সেই জন্য আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি, এই কথাটা কিন্তু যোগ করা যেতেই পারে। আর সবচেয়ে বড় কথা যে শিক্ষা হচ্ছে মানুষ শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তো সেই মানুষ গড়ার কারিগর শিক্ষক এরকম একটি পেশায় আমি নিজেকে যুক্ত করতে পেরে আমি ধন্য বলে মনে করি। আর একটা বিষয় অবশ্যই বলতে পারো যে শিক্ষকতার মাধ্যমেই কিন্তু পৃথিবীর সমস্ত পেশার মানুষ গড়ে ওঠে, অর্থাৎ ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, সবকিছু কিন্তু এই এই শিক্ষকতা পেশার মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে। সুতরাং এই পেশা আমি সেই জন্য বেছে নিয়েছি। আর সর্বোপরি আমার সবচেয়ে মনের আনন্দ এবং খোরাক মেটে, সেটাও বলতে পারো এখানে। পরের প্রশ্ন যে আমি ক্লাসরুমে গিয়ে ছাত্রদের আমি তুই বলবো না তুমি বলবো, এই বিষয়টা সম্পর্কে একটুখানি বলা উচিত। দেখো, আমি তুই বললে অনেক কাছের মনে হয়, তুমি বললে আর একটু বেশ মধুর মধুর মনে হয়। এই বিষয়টা সবই কিন্তু ভাবনার। কেন বলছি ভাবনার? এই কারণে যে আমি যখন কোনো একটি ছেলে বা মেয়েকে তুই করে বলছি, তুই তুকারি করে বলছি, কিন্তু আমার যে উপস্থাপন সেটা অত্যন্ত কর্কশ, সেটা অত্যন্ত দুঃখদায়ক, বেদনাদায়ক। তাহলে কি সেই পড়াশোনা পাঠ সুন্দর হবে? তা কিন্তু হবে না। আবার তুমি করে বলছি, তুমি করে বলার পরে যে মধুরতা তুমির মধ্যে আছে তা হয়তো আমার বাচনে নেই, আমার উপস্থাপনে নেই, তাহলেও কিন্তু হবে না। আসলে তুই তুমিটা ম্যাটার করে আমি ছাত্রদের সঙ্গে কত সুন্দর করে সেটা উপস্থাপন করছি, আমার ভাষার প্রয়োগ, আমার ব্যবহার কতটা সুন্দর মধুর, তারপরে কিন্তু নির্ভর করে যে আমি তুই বলবো না তুমি বলবো। আসলে যে কোনো ভাবেই আমি বলি না কেন, মূল বিষয় হচ্ছে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি ভালোবাসার সাথে আমি আমার পাঠদান সম্পন্ন করব। শিক্ষাটা যেন আনন্দময় হয় এবং শিখতে যেন ছেলেমেয়েরা আগ্রহী হয়ে ওঠে, আমি শেখার ক্ষেত্রে আগ্রহী করে যেন তুলতে পারি, তাদেরকে এই সহযোগিতা করাই কিন্তু একজন শিক্ষকের কাজ। তো সেটা আমি তুই বলে করলেও অসুবিধা নেই, তুমি বলে করলেও অসুবিধা নেই। এটা একটা কমন প্রশ্ন ছিল, এরকম ভাবে তোমরা বলতে পারো। আশা করি 4-5টা প্রশ্নর কমন প্রশ্ন বলতে পারলাম। এইগুলো সবই বিচার বুদ্ধি দিয়ে নিজেদের কিন্তু ঠিক করে নিতে হবে যে আমার কতটুকু বলা বা গ্রহণযোগ্যতা আছে। আমি বলবো না সবাই একেবারে পারফেক্ট, আমিও পারফেক্ট নই। তো আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্নটার উত্তর কিভাবে দেবো, তোমরা প্রশ্ন লিখে পাঠাও, আমি পরের দিন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো আমি জানি, নতুনদের একটু শেয়ার করে দাও। কার ভাগ্যে কি আছে তো কেউ জানে না, যদি কেউ উপকার পায় আমার ভালো লাগবে। তোমরা চাকরি পেয়ে আমাকে যদি একবার লেখো যে স্যার আমি চাকরি পেয়েছি, আমার খুব ভালো লাগবে। আর এরপরে যেটা করব তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি ধরো সন্ধি পড়াচ্ছি কিভাবে পড়াবো, আমি শব্দ পড়াচ্ছি কিভাবে পড়াবো, আমি কারক পড়াচ্ছি কিভাবে পড়াবো, বা আমি কোনটা আমি নির্বাচন করব, সেই বিষয়ে আমি ছোট্ট ছোট্ট করে করার চেষ্টা করব আলাদা আলাদা ভাবে। পরের ভিডিওর জন্য তোমরা প্রস্তুত থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থেকো।